সুপ্রিয় দর্শক, গণতন্ত্রের সবচেয়ে উৎসবমুখর দিন হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচনটাই কি শেষ? এই যে এত আয়োজন, এত উৎসব, এত আমেজ, প্রার্থিতা, মনোনয়ন, ভোটাধিকার, নির্বাচনটার মাধ্যমেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে না, বরং শুরু হচ্ছে নির্বাচনের মাধ্যমে। আমাদের এই প্রার্থী যারা আছেন তাদের দিকে চেয়ে আছি আমরা। তারা যে ইশতেহার দিচ্ছেন, তারা যে অঙ্গীকার করছেন, তারা কি আসলেও তা পূরণ করতে পারবেন? এই প্রশ্ন আমাদের সবার মনে, এই 18 কোটি জনগণের মনে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিজনেস ডেইলির বিশেষ আয়োজন নির্বাচনের অঙ্গীকার অনুষ্ঠানে। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আপনারা জেনে খুব আনন্দিত হবেন, আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আছেন তিনি ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সার্বিকভাবে 182তম আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। সে সাথে তিনি একজন সাবেক ছাত্রদল নেতা, একদম মাঠের রাজনীতি যা বলতে গেলে তিনি তা করে এসেছেন। অনেক যন্ত্রণা নির্যাতনের মাধ্যমে তিনি নিজেকে আজকে এখানে উপস্থিত করেছেন আমাদের সকলের সামনে। আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রিয় হাবিব ভাইয়ের কাছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? অনেক ভালো আছি। আপনি এসেছেন, মানে আমাদের কি বলবো, আমাদের এই আয়োজনে আমাদেরকে সময় দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একদম নির্বাচন তো একদম দুয়ারে, সেই সময়টাতে যে আপনি আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। না, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সময়ের ব্যাপার না, আর যেহেতু নির্বাচন খুব কাছাকাছি, এই জন্য আমাদের অনেক ধরনের নির্বাচন কার্যক্রম থাকে, গণসংযোগ থাকে, প্রচারণার কারণে অনেক সময় আমরা সময় করে উঠতে পারি না। জি, আপনার ইশতেহারগুলো দেখেছি। সবাই তো বলে যে মানুষের জন্যই তো রাজনীতি, তাই না? সবার জন্য রাজনীতি, এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমেই সেগুলো হয়তো অর্জন করতে হয়, হয়তো না, অবশ্যই সেটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমেই সেটা অর্জন করতে হয়। এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি নির্বাচনে নির্বাচিত হন, একটা যদি বলা হয় যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, কী নিয়ে কাজ করতে চান সবার আগে ঢাকা 9 আসনের? আমি ঢাকা 9 আসনে গ্যাস সমস্যা আমাদের একটা প্রকট সমস্যা, জি, আর উন্নয়ন, এই দুইটা নিয়ে কাজ করতে চাই। আর আসলে দুইটাই আমার একটি বলা খুব মুশকিল। উন্নয়ন আমাদের এখানে, যেহেতু আমরা নাগরিক সুবিধা বঞ্চিত, সেখানে উন্নয়ন আমাদের একটা বড় ফ্যাক্টর। এবং আপনি যদি বলেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা যদি সমগ্র দেশে, যেমন একটাই স্লোগান হয়ে এসেছে এখন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যদি হয়ে থাকে, ঢাকা 9 আসনের এই যে জনবহুল এই আসনটি, তারা কিন্তু অনেক পিছিয়ে। আপনি যদি গুলশান, বনানী, ইভেন একটু দূরে মতিঝিলেও যান, কাছে বনশ্রীর চেয়েও আমি বলবো ওই পাশের চেয়ে আমাদের এই পাশটা, যেমন বাসাবো, মাদারটেক, তারপর হচ্ছে সবুজবাগ থানার আন্ডারে, খিলগা থানার আন্ডারে, তারপর হচ্ছে গিয়ে ওই পাশে মুগদা থানা, আমরা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড, বলবো ব্যাকডেটেড হয়ে আছি, ব্যাকে আছি আমরা, ব্যাকফুটেড। কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে? ধন্যবাদ। আসলে আপনি তো যে এলাকাগুলি বললেন, এই এলাকার মধ্যে কিছু ওয়ার্ড, যেগুলি আগে ইউনিয়ন ছিল, এখন সেগুলি ওয়ার্ডে এসেছে। আমাদের কিছু ওই 75-73 কিছু ওয়ার্ড আছে যেখানে এখনও বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়, নদী পারাপার হতে হয়, বালু নদী আছে, এবং ওইখানে আপনি পায়ে হেঁটে যেতে হয়, রিক্সা বা সাইকেলও চলে না। আমরা আসলে নাগরিক সুবিধা বঞ্চিত। নাগরিক সুবিধা বলতে যে ব্যাপারগুলি থাকে, যে আমার চলাচলের সুবিধাটুকু থাকবে, আমার শিক্ষার অধিকার থাকবে, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি লেখাপড়া করার সুযোগ দিতে পারবো, সেই শিক্ষার পরিবেশটা দিতে পারবো। আমি অসুস্থ, শিক্ষার পরিবেশটা নাই, আমি অসুস্থ হইলে চিকিৎসার সুবিধাটা পাবো। ওই আমাদের একটাই মাত্র হাসপাতাল, যেটা মুগদা হাসপাতাল, বিএনপি করা হয়েছিল, হ্যাঁ, ওই আর কোন হাসপাতাল নাই। আমি চিকিৎসার সুবিধা থেকেও বঞ্চিত, উন্নয়নের জায়গাটা থেকেও বঞ্চিত। আমার রাস্তাঘাটের, তাহলে তার মানে কি, আমার রাস্তাঘাট উন্নয়ন প্রয়োজন, অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, আমার শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রয়োজন, আমার চিকিৎসার জন্য চিকিৎসার সুবিধাগুলি প্রয়োজন। আমার এখানে যেমন আমার মা খালারা রাতের বেলায় রাত জেগে রান্না করতে হয়, গ্যাস সুবিধা নাই। কারণ হচ্ছে আমাদের যে পাইপগুলি দিয়ে গ্যাস সাপ্লাই করা হয় সেগুলি খুব চিকন,
পরবর্তীতে এগুলি চেঞ্জ করা হয় না, গত প্রায় 15-20 বছর এগুলো চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ, যে কারণে এগুলো আমরা ওই সুবিধার থেকে আমাদের মা খালাদের রাত জেগে রান্না করতে হয়, অনেক ক্ষেত্রে সেটি অনেকের সম্ভব হয় না। তার মানে কি হচ্ছে, আমরা সকল সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা। তা আমরা যেটা চাই, আমরা কিন্তু অতিরিক্ত কিছু চাই না, আমাদের এলাকার মানুষ অতিরিক্ত কিছু চাচ্ছে না। তারা চাচ্ছে যে তাদের নাগরিক হিসাবে সিটি কর্পোরেশন মানে তাদের যতটুকু প্রাপ্য সেই চাহিদাটুকু তারা চায় এবং সেটি পূরণ হোক। আচ্ছা ভাই, আমি 1 by 1 একটু আসতে চাই। সেটা হচ্ছে ধরে নিলেন শিক্ষার বিষয়টা যদি একটু বলি। হ্যাঁ, আমাদের দেশেই একমাত্র দেখেন একটা আছে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, মাদ্রাসা, এবং সেখানের ভেরিয়েশনটা দেখেন। কোন স্কুলের বেতন হচ্ছে 1,500 টাকা, কোনোটার হচ্ছে 250 টাকা, কোনোটার হচ্ছে 1.5 লাখ টাকা, কোনোটাতে 1 লাখ টাকা। এই যে ভেরিয়েশনটা একটা শিশু মনে কী পরিমাণ মানসিক প্রভাব ফেলতে পারে আপনি দেখেছেন। এবং তারপরে গিয়ে গভর্নমেন্ট পরীক্ষাগুলো হচ্ছে, আলটিমেটলি এগিয়ে আছে কারা? বাংলা মিডিয়ামেরগুলো। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এটা কিন্তু অঘোষিত একটা বিষয় যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলো তারা বেশি সেখানে চান্স পাচ্ছে, প্লাস ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সাথে যখন বাংলা মিডিয়ামের, কিংবা ধরে নিলেন কেউ হয়তো, আমি মিডিয়াম বাদ দিলাম, কেউ মাসিক 50,000 টাকার একটা স্কুলে পড়াশোনা করছে, আর আমার বাচ্চাটা হয়তো 500 টাকার একটা বেতনের স্কুলে পড়াশোনা করছে। এই যে তারতম্য, এই যে বৈষম্য, আপনাদের সার্বিকভাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আপনারা কি কখনো চিন্তা করেছেন যে এই যে বৈষম্যটা কিন্তু ছোটবেলা থেকে শুরু হচ্ছে, আমরা ফেস করছি, এটা নিয়ে কখনো চিন্তা করেছেন ভাইয়া? ধন্যবাদ আপনাকে। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন আগামী দিনে তিনি বাংলাদেশকে গড়তে চান, এবং সেই বাংলাদেশকে গড়ার জন্য তিনি 31 দফা একটি পরিকল্পনা দিয়েছেন। এবং 31 দফার ভিত্তিতে যে পরিকল্পনা, সেখানে শিক্ষা ব্যবস্থা কী হবে সেটি কিন্তু তিনি বলেছেন। তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চান, তিনি শিক্ষাকে কারিগরি এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা করতে চান। তিনি আমাদের আসলে আমরা সার্টিফিকেট নির্ভর হচ্ছে আমাদের লেখাপড়াটা। আমরা মনে করি আমার ছেলেকে MBA কমপ্লিট করতে হবে, আমাকে মাস্টার্সের একটা সার্টিফিকেট আমার ছেলে মেয়েদের থাকতে হবে, কিন্তু সেই শিক্ষা তার ব্যক্তি জীবনে কতটুকু কাজে লাগবে সেই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করছি না। যেহেতু আমরা সার্টিফিকেটটাকে আমাদের মূল স্তম্ভটা মনে করছি বা মূল জায়গাটাই, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আমার লেখাপড়া কমপ্লিট করার পর সে তার ব্যক্তি জীবনে এটি কতটুকু বাস্তবায়ন করতে পারবে, বা সে চাকরির সুবিধা পাবে, অথবা সে উদ্যোক্তা হতে পারবে কিনা, অথবা সে নিজে এই শিক্ষিত হয়ে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যে বাইরে যে সে ওই জায়গাগুলি আমাদের নেই। তো এই কারণে কিন্তু আমাদের চেয়ারম্যান বলেছেন তিনি কারিগরি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চান এবং শিক্ষার আধুনিকায়ন করতে চান। এবং বিশ্বের অন্যান্য দেশে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে 12 ক্লাসের পরে বা ছেলেরা বেছে নিতে পারে যে সে ব্যক্তি জীবনে কোন জায়গাটা, সে তার ব্যক্তি জীবনে ওই জায়গাটাকে সামঞ্জস্য করতে চান, যে সে যাতে HSC পাশ করার পর সে নিজের অবস্থান থেকে বুঝতে পারে যে আমি কি কারিগরি শিক্ষার দিকে যাব, আমি কি নিজেকে উদ্যোক্তা করব, নাকি একাডেমিক লাইনে যাব। হ্যাঁ, এই যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমরা সেই একটা শিক্ষা ব্যবস্থা উনি তৈরি করতে চাচ্ছেন, সে তেমনিভাবে তিনি ভবিষ্যৎকে গড়ে তুলতে চাচ্ছেন। তা আমরা আসলে তার মানে কি, এই যে বৈষম্যের যে ব্যাপারটা হচ্ছে যে আমি কথা বলেই কিন্তু এই বৈষম্য দূর করতে পারবো না। বৈষম্য দূর করতে হলে আপনাকে সিস্টেমকে ডেভেলপ করতে হবে। আপনি যদি সিস্টেমকে ডেভেলপ করেন তাহলেই আপনি বৈষম্য দূর করতে পারবেন। আর আমরা যেহেতু জনবহুল একটি দেশ এবং অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি, সেই কারণে আমাকে বুঝতে হবে যে আমার যে পপুলেশন, আমার যে ছাত্রছাত্রী, তাদের কতজন আমরা আমাদের জীবনযাত্রার মানটা কেমন, আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন, তার উপর ভিত্তি করে আমাকে অন্তত একটি ছেলেকে, আমি যেটা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত যে যাতে করে একটি ছেলে HSC 12 ক্লাস পর্যন্ত সে সবার সুযোগ পায়। প্রতিটি শিক্ষা ব্যবস্থায় এটা সে আমি যদি ইসলামিক লাইনেও পড়ি, আমার সাথে ইসলামিক সাবজেক্ট থাকবে, হ্যাঁ থাকলো, কিন্তু সাথে সাথে আমাকে এই বর্তমান এই নিজেকে গড়ে তোলার জন্য ইসলামিক সাবজেক্ট বলতে যে ধর্মের সেটা থাকবে। এটা আমরা তো বলছি আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা আমাদের এই যে কথাটি বললেন ধর্মের, আমরা কিন্তু এই আমাদের 31 দফার মধ্যে এই যে আমরা ইমাম, আলেম, ওলামা, মাশায়েখদের কী করবো, এই লাইনে যারা লেখাপড়া করে তাদের কি সুবিধা দিব, সেটাকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, সেই কথাগুলিও কিন্তু এখানে আমরা এই 31 দফার মধ্যে আছে। তার মানে কি,
31 দফা হচ্ছে যে আগামীর বাংলাদেশকে সব পর্যায়ে গড়ে তোলা, সেটাই হচ্ছে 31 দফার মধ্যে আমরা করতে চাচ্ছি। আর শিক্ষা ব্যবস্থাটাও আমরা মনে করি যে আসলে এরকম একটি হওয়া উচিত, যাতে একটি 12 ক্লাস পর্যন্ত সবাই পড়ে, তারপরে সে তার যোগ্যতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী তার সিদ্ধান্ত সে নিতে পারবে, যাতে ব্যক্তি জীবনে তার ফ্রাস্ট্রেশন কাজ না করে, সে যাতে লেখাপড়া করে বেকার না হয়। সে যদি লেখাপড়া করে তাকে চাকরিজীবী হতে হবে, সেটা কিন্তু আমরা মনে করি লেখাপড়া করার পর আমার সন্তান চাকরিজীবী হবে, তো লেখাপড়া করার পর আমার সন্তান তো উদ্যোক্তা হতে পারে। আমি তো আমার সন্তানকে কারিগরি বিদ্যায় শিক্ষিত মানে তাকে তো বিদেশেও পাঠানো গেলে, যেমন আমরা দেখেন যারা উচ্চশিক্ষায় যাচ্ছে তারা ফেরত আসছে না, যারা ফেরত আসছে সেটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। যেমন আমি কিন্তু দেশের বাইরেই পড়াশোনা করেছি, আমি দেশে আসার পর আমাকে শুনতে হচ্ছে হোয়াই ইউ আর নট সেটেল দেয়ার, ওকে, বাট আমি কিন্তু মনে করেছি যে আমি যে পড়তে যাচ্ছি আমি দেশে এসেই সেটেল হব, কিন্তু এই জিনিসটাকে মানুষ মনে করছে অসাধারণ, কিন্তু এটাই তো হওয়া উচিত সাধারণ, তাই না? যে এই যে বিদেশমুখী মানুষ অবশ্যই তারা যাবে উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারা দেশে ফিরে আসবে, তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের যোগ্যতা অনুযায়ী, এটা কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা করতে পারি নাই, এখনো পর্যন্ত কোনো সরকার করতে পারেনি যে এনশিওর করা। ইভেন তো আপনি ধরে নিলেন একটা ছেলে MBA করেছে, একটা ছেলে গভর্নমেন্ট মেডিকেল থেকে পাশ করেছে, একটা ছেলে বুয়েট থেকে পাশ করেছে, সবাই বাইরে চলে যাচ্ছে। ডাক্তাররা আপনার BCS-এ কয়টা সিট আছে আপনি দেখেন, কোনো গভর্নমেন্ট কিন্তু সেই অ্যাডহকের ভিত্তিতে যে নিয়োগ দিয়েছিলেন সেটা অনেক আগে, এখনও পর্যন্ত কিন্তু অ্যাডহক ভিত্তিতে দেখেন প্রতি হাজারে একজন ডক্টর। আপনি যদি জনস্বাস্থ্যের বিষয়টাও যদি চিন্তা করেন, প্রতি হাজারে একজন ডক্টর। ইভেন আপনিও বলছিলেন মুগদা মেডিকেল কলেজ ছাড়া আমাদের কিন্তু এখানে সরকারি মেডিকেল কলেজ নাই। কয়জন মানুষ আমাদের 500 শয্যা বিশিষ্ট, কয়জন মানুষের পক্ষে এই যে এই প্রাইভেট হসপিটালে গিয়ে ডাক্তার দেখানো সেই সক্ষমতা আছে? যিনি ডক্টর তাকেও তো সম্মান করতে হবে, তারও তো একটা ভিজিট আছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আসলে বললাম না যে একটা সময় আমি যখন বড় হয়েছি, আমি কিন্তু যখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ছিল না, তখন আমার কাছে কিন্তু বাংলাদেশ দেখতাম, আমার চোখ দিয়ে কিন্তু সারা পৃথিবী দেখার সুযোগ ছিল না। এখনকার তরুণ প্রজন্ম কিন্তু তার চোখ দিয়ে, তার মেধা দিয়ে সে কিন্তু সারা পৃথিবী দেখে, আর যখন তার সামনে সারা পৃথিবী এসে হাজির হয়, তখন সে যখন দেখে যে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের ছাত্ররা বা তরুণরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, সে একটা বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না, তখন কিন্তু তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে। হ্যাঁ, এই জন্যই আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যারা আজকে শুধু বাংলাদেশকে নিয়ে না, যে আমার সারা পৃথিবী অন্যরা কি চিন্তা করছে, তারা কিভাবে তাদের প্রজন্মকে এস্টাবলিশ করছে, আমরাও কিভাবে তার সাথে সমন্বয় করতে পারি। আর আমি সবসময় একটি কথা বলি যে আসলে সিস্টেমকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশের যারা ছাত্র তরুণ তারা কিন্তু তাদেরকে যদি একটা লাইন আপ দেওয়া যায়, তাদেরকে যদি একটা সিস্টেমে বলা হয় যে তারা কিন্তু সিস্টেম মানতে চায়, তারা কিন্তু চায় যে একটা গাইডলাইন চায় যে আমি এটা করবো, এরপর একটা নিশ্চয়তা চায় যে আমি লেখাপড়ার পরে আমি একটা চাকরি পাবো, অথবা চাকরি না পেলে আমি একটা ব্যবসা করতে পারবো, অথবা আমি বিদেশে যে হলো সে নিজেকে অথবা তার পরিবারকে বা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই যে সে চায়, তাকে গাইডলাইনটা, প্রপার গাইডলাইনটা দেওয়া, এটা হচ্ছে একটা গভর্নমেন্টের দায়িত্ব। হ্যাঁ, এবং এটাকে আমি এই লাইন আপটা আসলে আমরা আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে সেই লাইন আপটাই দিতে চান, এবং সেই পরিকল্পনা নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। দেখেন ভাইয়া, আমি নাম উল্লেখ করছি না, একটি যথেষ্ট জনপ্রিয় দলের একজন প্রধান, তার পক্ষ থেকে এসেছে যে সারা বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানো হবে। হ্যাঁ, এক্সিস্টিং শুধু মেডিকেল কলেজ না, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হবে, কিন্তু এক্সিস্টিং যে বেকারত্ব আছে সেটাকে কমাতে হবে কিন্তু কর্মসংস্থানের মাধ্যমে। এবং এই যে আমাদের ঢাকা 9 আসনে মেডিকেল কলেজ, কিন্তু মুগদা মেডিকেল কলেজ আছে, সেখান থেকে স্টুডেন্টরা বের হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো রিসার্চ নেই যে কত সংখ্যক মেডিকেল স্টুডেন্ট কিংবা কত সংখ্যক স্টুডেন্টরা বের হয়ে তারা একটা প্রপার জায়গায় চাকরি পাচ্ছে, সেরকম কিন্তু ডেটা নেই, সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স নেই। সেরকম স্ট্যাটিস্টিক যদি আপনারা একটা কম্পাইল করতে পারেন যে আমার এতজন আমার বেকার আছে, এই এতজনকে আমি কারিগরি কিংবা ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে কর্মসংস্থানের দিকে নিয়ে যাব, তাই না? কিংবা সারা বাংলাদেশে আমরা মেডিকেল কলেজের চেয়ে আমরা মেডিকেল আগে স্থাপন করি, কিংবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সটা, কমিউনিটি ক্লিনিকটা আমরা যদি ডেভেলপ করতে পারি, তারপরেও কিন্তু আমাদের সেই আমরা যেটা বলি যে ম্যাটারনাল মর্টালিটি কমানো,
তাই না? শিশু মৃত্যুর হার কমানো, সেটাও কিন্তু সম্ভব হবে, তাই না? আগে এক্সিস্টিং যদি কর্মসংস্থানটা যদি আমরা এনশিওর করে প্রথম 1-2 বছরে, আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি এগুলো আমি সবই একজন সাধারণ ভোটার হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি। যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হচ্ছে টানাটানি সংসার আর কি মতো অবস্থা, যে এখন আমরা মানে কোনটা থেকে কোনটা করব সেটাই হচ্ছে। কিন্তু আসলে চায়নাও তো এক সময় ছিল, তাই না? অবশ্যই। হ্যাঁ, চায়নাও তো এক সময় অনেক এরকম কোটি কোটি বেকার ছিল। আর সেটা হচ্ছে পরিকল্পনা নিয়ে সে তার এই বেকারটাকে সে সম্পদে তৈরি করেছে। বাংলাদেশে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ, আমাদের বড় সম্পদ কিন্তু হচ্ছে মানুষ। আমাদের পপুলেশনটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, স্কিল করতে পারি, আমাদেরকে এটাকে যদি আমরা আরও একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, তাদেরকে আমরা যদি কারিগরি শিক্ষা বা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা অথবা তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, যে আমাদের দেশে দেখবেন আমরা কুটির শিল্পকে ধ্বংস করে দিচ্ছি, আমরা বৃহৎ শিল্পর দিকে মৃৎশিল্প সব ধ্বংস করে দিয়েছি আমরা। কিন্তু অন্যান্য দেশে আমাদেরকে আমাদের এই জনসংখ্যা থেকে সম্পদ বানাতে হবে। আমরা বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র মনে আছে ভাইয়া, আমরা ছোটবেলায় দেখেছি, সেটা আমরা বাইরের দেশ থেকে গিয়ে কিনে নিয়ে আসছি। কিন্তু এই শিল্প কিন্তু একসময় আমাদের দেশে ছিল। আমরা যদি আমাদের এই জনসংখ্যাকে সম্পদ বানাতে পারি, তাদেরকে যদি স্কিল করে গড়ে তুলতে পারি এবং তাদেরকে যদি প্রপার লাইন আপ দিতে পারি, তাহলেই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারবো। আচ্ছা, আমি পরবর্তী একটা প্রশ্নটা চলে আসি। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের এই এরিয়ার মধ্যে, আপনার আসনের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে বাঁশের তৈরি সাঁকো দিয়ে আমাদের এই 2026 সালে এরকম একটা সিচুয়েশন, আমরা বাঁশের তৈরি সাঁকো দিয়ে আমরা রাস্তা পারাপার করছি। এবং আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি ধরে নিলেন দেশে এসেছি, আমার বাসাটা এরকম একটা জায়গা, দুটো রাস্তা দিয়েই ঢোকা যায়। হ্যাঁ, তো ঢাকা 9 আসনেরই তো দুইটা জায়গার রাস্তা কাটা আজকে 8 মাস ধরে, এবং কেউই বলতে পারে না যে কী কারণে রাস্তাটা কাটা। এবং ধরে নিলেন এটা 2024 সালের কথাই আমি বলছি, কিন্তু এখনও পর্যন্ত এটার কোনো সলিউশন হয়নি। কিন্তু একটা রাস্তা যে কাটবে, তাদের কি প্রপার রিজনে তারা কাটছে, এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি যানজট আপনি বাদই দেন, কিন্তু এখানে একটা জনদুর্ভোগ, একটা অ্যাম্বুলেন্স ঢুকলে সে কোন দিক দিয়ে বের হবে আপনি বলেন? দুপাশ থেকে কিন্তু বন্ধ। এটা হচ্ছে কি, আমি বললাম না যে মানে আমাদের মধ্যে সমন্বয় নেই। কারণ হচ্ছে একটা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অনেকগুলি ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে। এখন এখানে সিটি কর্পোরেশন কাজ করে, এখানে ওয়াসা কাজ করে, এখানে তিতাস গ্যাস কাজ করে, এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট কাজ করে। এখন ধরেন একটা ডিপার্টমেন্ট সংস্কার করছে, আরেকটা ডিপার্টমেন্ট খোঁড়াখুড়ি করছে। এই সমন্বয়গুলি দরকার। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, যেমন আপনাকে একটা কাজের আপনি ওয়ার্ক অর্ডার দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা মাঝখানে আসার পর সেই যে কন্ট্রাক্টর থাকে, সে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, তার বিলটা সে প্রপার পাচ্ছে না। তখনই স্বাভাবিকভাবে ওই রাস্তাতে ফেলে রাখে। আমার মানে আমি যেটা মনে করি আর কি, যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের উচিত যে কাজটা সে টেন্ডারে আনবে, যে কাজটা সে ওয়ার্ক অর্ডার দিবে, সেই কাজটা মানে ফান্ড থাকা লাগবে। ফান্ড ছাড়া কোনো কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া উচিত না। ভাইয়া, এই সমস্যাগুলো, জলবদ্ধতা যদি বলেন, তারপরে যে রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, এর দায়ভার কার? আমার কি এলাকার মন্ত্রীর, নাকি আমার এলাকার মন্ত্রী এমপির, নাকি মেয়রের? বেসিক্যালি আপনি একজন সংসদ সদস্য যদি ধরতে চান, মন্ত্রীর ব্যাপারটা বলতে পারো না, সংসদ সদস্য, হ্যাঁ, যে সংসদ এমপি, যে তার কিন্তু কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো অফিস নেই। মানে সে যে ইচ্ছা করলে যে এলাকার কোনো কিছু, তার কথাই রাস্তাটা করে দিবে, তার কথাই এইটা ডেভেলপমেন্ট হবে, এরকম কিন্তু দপ্তর তার নাই। সে যেটা করে সে সমন্বয় করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে সে আইন প্রণয়নের যেমন কাজ করবে সংসদে, সাথে সাথে সে জনপ্রতিনিধি হিসাবে সে যেটা করতে পারে, তার এলাকার মানুষের যে ডিমান্ডটা আছে এবং তার এলাকার যে নিড, সে যে প্রয়োজনটা, মানুষের যে চাহিদাটা রয়েছে, সেটি সে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মন্ত্রণালয়কে, যে দায়িত্বশীল যারা মন্ত্রী থাকে অথবা দায়িত্বশীল যারা থাকবে, তাদেরকে বলা যে আমার এলাকার এত লক্ষ লক্ষ লোক এই উন্নয়নের জন্য, এই উন্নয়ন না করার জন্য আমাদের তার সাফার হচ্ছে। হ্যাঁ, আপনি যদি আমার এলাকার এই কাজটি করে দেন,
তাহলে এই আমার এলাকার এই 1 লক্ষ লোক উপকৃত বা 50,000 লোক উপকৃত হবে, সেই সমন্বয় করতে পারে। কিন্তু আচ্ছা। তার হাতে কিন্তু দাপ্তরিক কোনো ক্ষমতা নাই, আচ্ছা। একজন এমপির হাতে দাপ্তরিক কোনো ক্ষমতা নাই যে সে ইচ্ছা করলেই আজকে এই রাস্তাটা সংস্কার করে প্রয়োজন, ফেললো। ঠিক কালকেই তো সে বললো যে এটা কালকে আমার রাস্তার কাজ ধরে আমি এটা ঠিক করে দিব, বুঝতে সেই পেরেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলবে। জি। আমরা বেসিক্যালি আসলে যারা এমপি হয় বা যারা আমরা প্রার্থী, আমরা এই সমন্বয়টা হলে এই সমন্বয়টা করতে পারবো। জি। আর আমি যেহেতু ছাত্র মানে ভোটের মাধ্যমে যদি আমার দল ক্ষমতায় আসে, আমি যেহেতু ছাত্র দলের সেন্ট্রাল সেক্রেটারি ছিলাম, সেই ক্ষেত্রে যারা দায়িত্বশীল হবে তাদের সাথে হয়তো আমার একটা সুসম্পর্ক ব্যক্তিগত, যেহেতু আমি 38 বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, জি। হ্যাঁ, এবং 54 বছর যাবৎ এই এলাকায় এই বাসার থেকে আমি যেখানে কথা বলছি এই বাসাতেই ছিলাম, এলাকার মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আছে, হ্যাঁ। তখন যে আমি বলতে পারবো যে আমি তো আসলে এই অলিতে গলিতে ঘুরেই বড় হয়েছি, আমার এলাকার এই সমস্যাটার সমাধান আপনাকে করে দিতেই হবে, কারণ হচ্ছে এই সমস্যাটা না হলে আমার এলাকার এত দেখা যাবে যে 1 লক্ষ লোক এটার জন্য তাদের কষ্ট ভোগ করছে, এটাকে সমাধান করে দিতে সমন্বয় করা যায়। আসলে আমাদের তো দাপ্তরিক ক্ষমতাটা থাকে না। আচ্ছা, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, সেটা আমরা জানি। আপনি প্রায় মানে প্রয়োজনের অতিরিক্ত সময় আমি বলবো রিমান্ডেও ছিলেন, কষ্ট করেছেন। তো আপনার মনটা কি বলে? আপনি যদি জিতে যান, আপনার জন্য অবশ্যই শুভকামনা। আপনার অপোনেন্ট পার্টির প্রতি আপনার মনোভাবটা কি? আপনি কি ফিল করেন? দেখুন, আমি তো আসলে রাজনীতি বিভিন্ন পদ পদবিতে ছিলাম। আমি এখন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ প্রথম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি, মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আবার এই সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরানি যে থানা, এই থানা ছাত্রদলেরও আমি সভাপতি, সাংগঠনিক সম্পাদক ছিলাম। আবার বাসাও মাদারটেক যে ওয়ার্ড, এই ওয়ার্ডেরও আমি একসময় সভাপতি ছিলাম। রাজনীতি করতে গিয়ে আমি প্রায় শতাধিক মিথ্যা মামলার আসামি ছিলাম। জি। এবং এই সবুজবাগ থানায় আমার নামে 27টা মামলা ছিল, এবং সবুজবাগ থানার মামলায় আমার প্রায় 8 বছর সাজাও হয়েছিল। হ্যাঁ, আমি প্রায় 7 বার কারাগারে গিয়েছি, 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম। 2 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার গুলিবিদ্ধ 4টি গুলি আমার বিদ্ধ হয়েছিল। তা এত কিছুর পরেও আসলে আমার দলের চেয়ারম্যান যেমনিভাবে বলেছেন যে আগামী দিনে রাষ্ট্রের কল্যাণের জন্য, দেশকে গড়ে তোলার জন্য তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না। আমিও ব্যক্তিগতভাবে বলছি যে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই, আমরা যে জুলুম নির্যাতন সহ্য করেছি, মজলুম ছিলাম, কিন্তু তারপর আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। খুব ভালো লেগেছে এই কথাটা, এবং আমি আশা করছিলাম যে হাবিব ভাইয়ের মুখ থেকে এটাই আসবে। আরেকটা প্রশ্ন, আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে একটা জিনিস শুধু জানতে চাই। এই যে এমপি হওয়ার পর সবার একটা ইয়ে থাকে, কি বলবো, যে আমার এমপিকে আমি কাছে পাই না, তাকে ফোন করলে হয়তো তাকে আমরা কাছে পাবো না, কিংবা তার পিএস ফোনটা ধরে হোল্ড করে রাখবে। আপনার কাছে কি মনে হয় আমরা কি পাবো? এই দেখুন, আমি তো কিন্তু আমাদের জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি যেমন বক্তৃতায় বলি যে এইবারের নির্বাচনটা আমাদের অনেক রক্তের বিনিময়ে অর্জন। অবশ্যই। হ্যাঁ, আমাদের সহযোদ্ধা, হাজার সহযোদ্ধা রক্ত দিয়েছে। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়েছেন। তো অনেক রক্তের বিনিময়ে এই ভোট, এবং মানুষ যেহেতু বিগত দিনে সে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, আমি সবাইকে বলি যে আপনার এবার ভোটটা দিয়ে আপনার অধিকারটিকে আপনি বাস্তবায়ন করুন, এবং সহযোদ্ধারা এবং তাদের পরিবার, তাদের প্রতি সম্মান দেখান। এবং আপনি আপনার ভোটের মাধ্যমে যখন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তখন তার একটা জবাবদিহিতা তৈরি হবে। এবং আমি নিজেও বিশ্বাস করি রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব এবং সেবা, এবং জনপ্রতিনিধি মানে জবাবদিহিতা। আর আমি তো আসলে জন্মের পর থেকে এই জায়গায় বড় হয়েছি, আমার এই একটা মাত্রই ঠিকানা। হ্যাঁ, সুতরাং আমি এই এলাকায় থাকবো। আপনি দেখেছেন যে নির্বাচন আমি যে করছি, আমার পুরো বাসাটাই আপনার মনে হচ্ছে যে অফিস। হ্যাঁ, কোনো রুমে যাওয়ার জন্য কারো কোনো বাধা, সবাই সবার দেখবেন। আমি আপনারা এসেছেন, আপনাকে ছাদে বসিয়ে রেখেছি, যেহেতু আপনার ছাদে ইন্টারভিউ নেবেন। আমার প্রতিটা রুমেই কিন্তু
আমাদের এলাকার সবাই নিজস্ব বাসার মতো মনে করতেছে, যে যে রুমে আমার কাছে যেখানে এরকম মনে হচ্ছে আমি নিচ থেকে যে উপরে উঠেছি আমাকে কিন্তু কেউ বাধা দেয় না, যে 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 রুমে যে খালি পাচ্ছে, যে বসতেছে সে তার মতো এই কথাবার্তা বলতেছে, মানে আমি আসলে সেভাবেই ছোট থেকে বড় হয়েছে, সেই পরিবেশটাই যদি থাকে সেই পরিবেশটাই আমার আসলে চাই হচ্ছে মানুষ যে বিশ্বাস এবং আস্থাটা আমার উপরে রাখবে, সেই সম্মানটুকু যাতে আমি কর্মের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে আমার দিতে পারি, এবং মানুষ যাতে যে মানে আমি যেমন নির্বাচনে বলি যে আপনি ভোট দেওয়ার আগে আমাকে যদি ভোট দিতে চান তার আগে আমাকে জানবেন যে বিগত দিনে আমার 54 বছর ব্যক্তি জীবন এবং 38 বছর রাজনৈতিক জীবনে যদি আমার খোঁজখবর নিয়ে রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, অরাজনৈতিক, হ্যাঁ, যারা আমার বন্ধু বান্ধব সবার কাছে জানবেন, আমার প্রতিবেশী, তারা যদি বলে যে বিগত দিনে কর্মকাণ্ড আমি ভালো ছেলে, ভালো সাথে ছিলাম, তাহলে আমাকে ভোট দিবেন। আর তাই সেইগুলি তারা যদি বলে না আমি ভালো ছিলাম না, আমার মানুষ উপকার হয় নাই, তাহলে আমাকে ভোট দেবে না। এটা আমি কতটুকু আস্থার সাথে বলতে পারি, কারণ আমি বিগত দিনে আমার নিজেকে সেভাবেই গড়ে তুলছি। সুতরাং আমি তো অনেক জায়গা, অনেক চড়াই উঠতে পার করে এসেছে। আমার মানসিকতা হচ্ছে যে আগামী দিনে আমি মানুষের সাথে এইভাবেই একটা দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্বটুকু আমি পালন করব, কিন্তু আমি ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন চাই না। ধন্যবাদ আপনাকে, শুভ কামনা। আর কয়েকটা দিনই আছে, হয়তো সব কিছু তো সৃষ্টিকর্তার হাতে এবং কিছুটা তো আমাদের কর্মফলও থাকে। তবে আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক কি বলবো, বেস্ট অফ লাক, শুভকামনা থাকবে। আর নিশ্চয়ই ঢাকা ৯ আসনের যেই প্রার্থীরা আছে আপনার সাথেই আছেন, আরও প্রার্থীরা আছেন, তাদের সাথেও তারাও দেখছি জনসংযোগ করছেন। তো আমরা চাই একজন ভালো জনপ্রতিনিধি নির্বাচিত হোক, যিনি জনবান্ধব, এবং জনবান্ধব হলেই কিন্তু সে মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করবে। এই তো, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার বাসায় এসে সাক্ষাৎকার নিলেন, আপনাদের মাধ্যমে অন্যরা জানবে। আমার কথা হচ্ছে একটি, যে আমি আমার কর্ম, আমার কথায়, আমার এলাকার মানুষে আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত, আমরা চাই সেটি থেকে উত্তরণ করতে, আমরা যাতে সেই কাজটি পারি। আর আমার এলাকার যারা ভোটার, আমার যারা এলাকাবাসী, তাদের কথায় একটি কথাই, যে বিগত দিনের আমার কর্মকাণ্ড, আমার অতীত বর্তমান যদি আমাকে ভোট দেওয়ার জন্য সাপোর্ট করে, তাহলে তাদের একটা সমর্থন আমি ধানের শীষের পক্ষে চাই। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, নির্বাচনের অঙ্গীকার থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একজন প্রার্থী আমরা পাবো, সমগ্র বাংলাদেশে এমন প্রার্থীরাই বিজয়ী হবেন যারা সবসময় জনবান্ধব ছিলেন, জনবান্ধব থাকবেন এবং মানুষের কথা চিন্তা করবেন, ব্যক্তি নয়, অন্য অপর পক্ষের কথাটা তাদের সামনে সবার আগে চলে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।